আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল আহ, পরীক্ষার জন্য যারা সামনে ভাইবা পরীক্ষা ফেস করবেন তাদের জন্য আমরা গত ক্লাসে 20টি প্রশ্ন আলোচনা করেছিলাম, যেগুলো ভাইভাতে সচরাচর প্রশ্ন করা হয়, ওই টাইপের প্রশ্ন। আজকে আমরা চেষ্টা করব আরো 20টি প্রশ্ন আপনাদেরকে জানানোর জন্য, যেগুলো ভাইভাতে প্রশ্ন করতে পারে হয়তো। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমরা একটা নোটিশ দিয়ে শুরু করতে চাই। আমাদের বার কাউন্সিল যারা পরীক্ষা দিবেন এনাদের জন্য এমসিকিউ বেসে একটা ভর্তি চলমান আছে এবং রিটেন বেসে ভর্তি চলমান আছে। চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম করতে পারেন। আমরা খুব সুলভ মূল্যেই আমরা আসলে ভর্তির ফিটা নিচ্ছি, এককালীন একটা টাকা নিচ্ছি। আর যারা মাসিক দিবেন মাসিকও নিচ্ছি। তো আর দেরি না করে আসলে আইনজীবী হইতে চাইলে, আপনার স্বপ্ন পূরণ করতে চাইলে এখন থেকে আপনাকে পড়াশোনা করতে হবে। সামনে হয়তো ডিসেম্বরের দিকে আরেকটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। তো আর দেরি না করি এখনই ভর্তি হন এম স্টেট ল একাডেমিতে। আপনার স্বপ্ন পূরণে আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, আমরা প্রশ্নে চলে যাই যে আপনাকে বলতে পারে, বলুন তো একই ব্যক্তিকে 323 এবং 325-এর অধীন শাস্তি দেওয়া যাবে কিনা। একই ব্যক্তিকে 323, আমরা জানি 323-এ এবং 325 দুইটাই আসলে আঘাতের কথা বলা আছে। দেখেন স্যার, যাবে না। কারণ একজন ব্যক্তির একটি কার যদি গ্রিভিয়াস হার্ট হয় তাহলে সে তার সিম্পল হার্ট অর্থাৎ 323-এর অধীন শাস্তি পাবে না। দুইটা শাস্তি দেওয়ার দরকার নাই, যেটা গ্রিভিয়াস হইলে 325-এ চলে যাবে। এরপর আমরা পরের প্রশ্ন দেখেন, ধরুন একজন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা উভয় শাস্তি দেওয়া হলে সে উচ্চ আদালতে আপিল করে। তাকে কি দেওয়া হলো? কারাদণ্ডও দিল, তাকে জরিমানাও করলো। সে কি করলো? উচ্চ আদালতে আপিল করে। আপিল চলা অবস্থায় সে যদি মারা যায় তাহলে আপিলের ফলাফল কি হবে? স্যার, কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বাতিল হবে। তবে কারাদণ্ডের অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলবে, কারণ অর্থদণ্ড একটি সম্পত্তির উপর একটি দায়। অর্থাৎ এই, আপনার কি করতে হবে যে অর্থদণ্ডটা তার হয়তো কোনো সম্পদ থাকলে অথবা তার কোনো রিপ্রেজেন্টেটিভ থাকলে, তার কোনো ওয়ারিশ থাকলে ওনাদের কাছ থেকে টাকাগুলো নেওয়া হবে। এরপরের প্রশ্ন দেখেন, এবার বলুন তো একই ব্যক্তিকে 211 এবং 193 ধারার অধীন শাস্তি দেওয়া যাবে কিনা। তাহলে আহ 211 ধারার অধীন মিথ্যা মামলা দায়েরের কথা বলা আছে, আর 193 ধারার অধীন মিথ্যা সাক্ষ্যের জন্য পৃথকভাবে শাস্তি দেওয়া যাবে, কারণ দুটি সম্পূর্ণ ভিন্ন অপরাধ। তাহলে 211-তে হলো মিথ্যা মামলার কথা বলা আছে, আর 193-তে হচ্ছে আপনার মিথ্যা সাক্ষ্যদানের কথা, শাস্তির কথা বলা আছে। 191-তে মিথ্যা স্বাক্ষর সংখ্যা, 192-তে মিথ্যা সাক্ষ্য তৈরি করা, 193-তে শাস্তি। মনে আছে কিনা আপনাদের? 3 বছর এবং বিচার বিভাগীয় কোনো কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দিলে 7 বছর। এই হলো কথাবার্তা। তাহলে দুটার আলাদা আলাদা বিষয়, দুটি সম্পূর্ণ ভিন্ন অপরাধ। এই জন্য কি করা যাবে? শাস্তি দেওয়া যাবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। আশা করছি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। পরের প্রশ্ন হলো রিজেকশন অফ ক্লেম 5 নং গ্রাউন্ডে কি বলা আছে? আরজি এর কপি জমা দেওয়ার সময় বিবাদী যতজন ততগুলো আরজি এর কপি মূল আরজির সাথে জমা দিতে হবে। এটাই হলো রিজেকশন অফ প্লেন। 5 নং কারণ হচ্ছে য- যা আদেশ 4 বিধি 1-এ বলা আছে। পরীক্ষার্থীকে অবশ্যই সকল কারণগুলো জেনে নিতে হবে অবশ্যই। ঠিক আছে, রিজেকশন অফ প্লেন্টের কথা বলা আছে। তাহলে কি যতজন আরজির এক কপি জমা দেওয়ার সময় বিবাদী যতজন ততগুলো আরজি এক কপি মূল আরজির সাথে জমা দিতে হবে। পরের প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্নতে বলতেছে যে আপনার
রিজেকশন অফ প্লেন কি? রিজেকশন অফ প্লেন হবে যদি আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে, এক নাম্বারে। তারপর হলো দাবিকৃত কম মূল্য কম উল্লেখ করা হলে, কম মূল্যের কোর্ট ফি দেওয়া হলে, তামাদিতে বাড়িতে হলে। আদেশ 7 বিধি 11 অনুসারে উপরের ক্ষেত্রগুলোতে আদালত একটি মামলা প্রত্যাখ্যান করতে পারেন। এরপরে হচ্ছে আমরা পরের প্রশ্ন চলে যাই, যে দেওয়ানি মামলা প্রত্যাহার সম্পর্কে কোথায় বলা আছে? দেওয়ানি মামলা প্রত্যাহার সম্পর্কে কোথায় বলা আছে? দেওয়ানি মামলা প্রত্যাহার সম্পর্কে আপনার দেওয়ানি কার্যবিধি আদেশ 23, হ্যাঁ, এবং বিধি 1-এ বলা আছে। সরি, এরপরে হলো আমরা 28 নং প্রশ্নটা একটু দেখি। স্টপেল সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা আছে? স্টপেল সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারায় স্টপেল, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 18 ধারায় স্টপেলের সম্পর্কে বলা আছে, যেখানে বলা আছে বিক্রেতার প্রথমে শর্ত না থাকলেও এবং সে যদি পরে শর্ত অর্জন করে তাহলে ক্রেতা চুক্তি বাতিল না করলে বিক্রেতাকে অবশ্যই সুনির্দিষ্ট কার্য সম্পাদন বাধ্য করতে পারবে। আমরা পরের প্রশ্ন চলে যাই। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় কোন ধারা অনুযায়ী? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় 12 এবং 21-এর 1 ধারা অনুযায়ী, তবে 12 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয়। 12 ধারা অনুযায়ী কি করা হয়? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর হয় যেসব ক্ষেত্রে আর কি, আর মঞ্জুর হয় না 21 ধারাতে। এরপরে হলো ডিক্লেটরি সুট কি? কোনো আইনগত পরিচয় অথবা সম্পত্তির অধিকার। একটা হলো আইনগত পরিচয় আর একটা হলো সম্পত্তির কি অধিকার, এই দুটা জিনিস, অর্থাৎ অফর অধিকার, অফর পরিচয়, এই দুটা জিনিস অফ ঘোষণা প্রার্থনা করে যে মামলা করা হয় তাকে ঘোষণামূলক মামলা বলা হয়। এখানে বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার আইনগত অধিকার রয়েছে এবং বিবাদী উহা অস্বীকার করতে উর্যত হয়েছে। এর পরের প্রশ্ন একটু দেখেন, বলবৎযোগ্য চুক্তি আদালত কিভাবে কার্যকর করে? বলবৎযোগ্য চুক্তি আদালত 12 ধারা অনুসারে সুনির্দিষ্ট প্রতিকার মাধ্যমে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়ার মাধ্যমে কার্যকর করে। আমরা পরের প্রশ্ন চলে যাই। সত্তাসহ দখল পুনরুদ্ধারের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় করতে হয়? তাহলে সত্তাসহ দখল পুনরুদ্ধারের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারা অনুযায়ী করতে হয়, কারণ শুধু সত্য দিলেই হবে না, প্রত্যেক অংশ নির্দিষ্ট করে ঘোষণাও দিতে হবে। পরের প্রশ্ন, স্টপল কি? এটি কত ধারায় বলা আছে স্টপেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো ব্যক্তি তার ঘোষণা, কার্য অথবা নীরবতার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করার এবং অপর ব্যক্তি সেই বিশ্বাসে কোনো কাজ করে, তখন প্রথমোক্ত ব্যক্তি তার প্রতিনিধি উক্ত বিষয়ে সত্যতা অস্বীকার করতে পারবে না। অর্থাৎ স্টফেলের সহজ অর্থ হলো কোনো ব্যক্তি তার পূর্বের দেওয়া বিবৃতি সত্যতা অস্বীকার করতে পারবে না, 115 ধারায় সাক্ষ্য আইনে বলা আছে। ফিলি অফ এলিভাই কি? কোনো ব্যক্তি যখন নিজের অবস্থানের দূরত্বের কারণে কোনো একটি অপরাধের করা তার জন্য অসম্ভব হয়ে পড়ে, তখন সেই অবস্থাটাকে আমরা ফিলি অফ এলিভাই বলতে পারি। টেন্ডার অফ পার্ডন কি? টেন্ডার অফ পার্ডন কি? কয়েকজন অপরাধের মধ্যে কোনো একজনকে ক্ষমা করে দিয়ে তার নিকট থেকে অন্য সকলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা পদ্ধতিকে টেন্ডার অফ পার্ডন বলা হয়। যদিও ফৌজদারি কার্যবিধি 337 ধারায় আলোচনা করা হয়েছে, কিন্তু সাক্ষ্য আইনের 30, 114, 133 এই ধারার সাথে খুবই
সামঞ্জস্যপূর্ণ। আমরা 36টা দেখি। অ্যাডমিশন কনফেশনের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, অ্যাডমিশন হলো কোনো ঘটনা স্বীকার করা, আর কনফেশন হলো অপরাধ স্বীকার করা। অ্যাডমিশনের সাক্ষ্যগত মূল্য কনফেশন থেকে কিছুটা কম, কারণ শুধুমাত্র অ্যাডমিশনের উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়া যায় না। তাছাড়া সাক্ষ্য আইনের 31 ধারাতে বলা আছে। পরের প্রশ্ন আমরা দেখি, ভারতের সংবিধানের প্রণেতা কাকে বলা হয়? ভারতের সংবিধানের প্রণেতা কাকে বলা হয়? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, তিনি সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা কি? 1964 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতে একটি ক্যাবিনেট মিশন প্রেরণ করেন। এই মিশনের উদ্দেশ্য ছিল ভারতের ই শাসনভার ব্রিটিশদের হাত থেকে ভারতীয় হাতে হস্তান্তর ও সাংবিধানিক রূপরেখা চূড়ান্তকরণ। ভারতের সংবিধানের কয়টি অনুচ্ছেদ রয়েছে? 444টি অনুচ্ছেদ রয়েছে। আমরা পরের প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। দেখেন, বাংলাদেশের সংবিধানের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিলে কি কি বিষয় বর্ণিত আছে? পঞ্চম তফসিলে আছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কথা আছে। ষষ্ঠ তফসিলে আছে বঙ্গবন্ধু 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিলে আছে 10 এপ্রিলে মুজিবনগর সরকার কর্তৃক গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্র। এই বিষয়গুলো ওখানে বর্ণিত আছে। আচ্ছা, এরপর হলো মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র পররাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা আছে? জাতিসংঘ সনদ মেনে চলা এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য দায়িত্ব বাধ্যবাধকতা পালন। এরপরে হলো আমরা লাস্ট প্রশ্ন। আমরা দেখি যে দুটা প্রশ্ন আমরা বেশি পড়ছি, যে হাইকোর্ট ডিভিশনের রিট আদেশ কেউ অমান্য করলে তার প্রতিকার কি? যদি কেউ রিট আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে 108 অনুচ্ছেদ অনুযায়ী কন্টেম্পট অফ কোর্ট এ মামলা করা যাবে। সংবিধানের 108 অনুচ্ছেদ অনুযায়ী কন্টেম্পট অফ কোর্টে তাকে মামলা করা যাবে। আশা করছি আপনারা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু বিষয় জানানোর জন্য, যে আহ, যেগুলো পরীক্ষায় আসতে পারে। আমরা আরো 20টি প্রশ্ন নিয়ে পরের ক্লাসে হাজির হব ইনশাল্লাহ। আশা করছি আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের অনেক বেশি উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।